পিসি, আমি তোমাকে এক রাতের জন্য বিয়ে করতে চাই। যদি তুমি আমার কথা না রাখ তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষকে পাবে না। কারণ তুমি যাকে ভালোবাসো তার বয়স কম হলেও সে আমার বন্ধু। আমি যা বলি সে তাই করবে। ইসি আমায় বল, আমি তোমার পিসি আর তুমি আমার কাছে এটা কি চাইলে? তোমার লজ্জা করল না? ভাইপো বল, পিসি, এসব বিষয়ে লজ্জা পেতে নেই। তার এরকম কথা শুনে আমি দিশেহারা হয়ে গেলাম। আমি ভাইপোকে বলেছিলাম তোমাকে আমি এখনো শিশু ভাবি। ভাইপো বল, পিসি, একবার সুযোগ দিয়ে দেখো আমি কি করতে পারি। তারপর আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম। তারপর আমি যাকে শিশু ভেবেছিলাম তাই তো মাগো বলতে ভয় লাগছে। তাহলে আসল ঘটনাটি বলি। আমার 15 বছর বয়সী জোয়ান ভাইপো আমার রুমে ঘুমানোর জন্য পাগলামি করত। সে আমার দিকে অন্যভাবে তাকিয়ে থাকত। আমি এতটাই সুন্দরী ছিলাম দেখতে যে বাচ্চা ছেলেরাও আমাকে দেখে পাগল হয়ে যেত। আমায় দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু তাও আমার বিয়ে হয়নি। এত সুন্দরী হওয়া সত্ত্বেও আমার কারো সঙ্গে বিয়ে হয়নি। কারণ আমার নাকি একটা বড় সমস্যা ছিল, কিন্তু কী সমস্যা ছিল সেটা আমাকে কেউ বলেনি। আমি নাকি দোষী, আর এই কারণেই আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি। এদিকে আমার বৌদি দিনরাত আমাকে কোটা দিয়ে বলতো যে আর কতদিন আমাদের ঘাড়ে চেপে বসে থাকবে, নিজে থেকে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে নিতে পারো। তুমি তো বাইরের জব করো, সেখানে কি কোনো ছেলে নেই যে তোমার সৌন্দর্য দেখে তোমাকে পছন্দ করবে? আর তোমার এই সুন্দর চেহারা কি কাজের জন্য না? তোমাকে কোনো ছেলে বিয়ে করতে রাজি নয়। বৌদি আমাকে অনেক কড়া কথা বলতো, কিন্তু আমি বৌদির কোনো কথায় রাগ করতাম না। কারণ মা মারা যাওয়ার পরে আমি দাদা ও বৌদির কাছে থেকেছি। তাই বৌদি কিছু বললে আমি সেটা চুপচাপ সহ্য করে থাকতাম। আগে আমার খুব কষ্ট হতো এটা ভেবে যে আমার কেন এত দোষ আছে, কেন আমাকে কোনো ছেলে শুধু আমার সৌন্দর্য দেখে পছন্দ করে না। কিন্তু এখন আর সেগুলো কোনো কিছুই আমার যায় আসে না। আগে আমি অনেক পূজা পাঠ করতাম এটা ভেবে যে একদিন না একদিন আমার বিয়ে হবে। কিন্তু এখন আমি আর এটা ভেবে আফসোস করি না যে আমার কোনোদিন বিয়ে হবে না। কারণ আমার বয়সের ছেলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। কারণ বেশিরভাগ মেয়েদের তো সাধারণত 18 থেকে 20 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। আর আমার মতো 35 বছর বয়সী মেয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া খুব মুশকিল। একদিন রাত্রে বেলায় আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় আমার ভাইপো ঘরে এসে বলল, আমাকে দেখে নাকি মনে হয় না যে আমার বয়স 35 বছর, আমাকে 19 বছরের মেয়েদের মতোই দেখায়। আমি তখন ভাইপোকে বলেছিলাম, আমি তোমার পিসি, তাই তোমার আমাকে এই ধরনের কথা বলার একদম উচিত নয়। যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আমার ভাইপো তখন রুম থেকে যাওয়ার আগে বলল, পিসি, এই কথাটা আমি বলছি না। আজ সকালে আমার যে বন্ধুরা এসেছিল সে তোমার ব্যাপারে এরকম বলেছে, তাই আমি তোমাকে তার কথাটাই বলতে এসেছিলাম। আমি তখন আমার ভাইপোকে জিজ্ঞেস করলাম, তোমার বন্ধুর নাম কি? সে তখন বলল, তার বন্ধুর নাম নাকি অন্তর। পরের দিন সকালবেলায় আমার অফিসের ডিউটি ছিল না, তাই আমি নিজের কাপড় চোপড় বাড়ির পিছন দিকের উঠোনে শুকোতে দিচ্ছিলাম। ওই সময় দেখলাম আমার ভাইপোর বন্ধু অন্ত আমার কাছে এসে বলছি, ম্যাডাম কেমন আছেন? আমি যখন পেছন দিকে ঘুরে তাকালাম তখন দেখলাম একটা ছেলে ঘরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, তুমি কিন্তু? সে তখন বলল, হ্যাঁ, আমি অন্তত। আমি তখন বললাম, তুমি আমার নাম ধরে কিভাবে ডাকতে পারলে? আমি তোমার পিসে হয়, তাই আমাকে নাম ধরে নয় পিসি বলে ডাকবে। কারণ তুমি আমার ভাইপোর বন্ধু, তাই তুমিও আমার ভাইপো হলে এরকম ভুল আর কোনো দিন করবে না। আমার ভাইপো যেমন আমাকে পিসি বলে ডাকে, তুমি আমাকে পিসি বলে ডাকবে। আর তুমি এখানে কি করছো? আমার ভাইপো তো স্কুলের জন্য অনেক আগেই বেরিয়ে গেছে। অন্তত বল, পিসি, আপনার একা একা রোদে কাজ করতে দেরি হচ্ছে, আমি আপনাকে সাহায্য করি। আমি তখন ওকে বললাম, আমার সাহায্য করতে হবে না। আমি কারো সাহায্য নিয়ে কাজ করতে পছন্দ করি না। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তুমি এখনই এখান থেকে চলে যেতে পারো। আর তারপর সেদিন রাত্রে বেলায় আমি যখন খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুয়েছিলাম, তখন মনে হলো আমার পাশে যেন কেউ বসে আছে। এমনকি ঘুমের ঘোরে মনে হলো আমার কাছে কেউ যেন আসার চেষ্টা করছে। আমি চিৎকার করে উঠলাম, কারণ আমার পাশে একটা ছেলে বসেছিল এবং তার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি যখন চিৎকার করে উঠলাম তখন সে দৌড়ে ঘরের ভেতর দিয়ে পালাতে শুরু করল। ওই সময় আমার ভাইপো বারান্দার ঘরে ছিল। আমার ভাইপো ওই চোরটাকে দেখে ভয়ে চিৎকার করতে শুরু করেছিল।
তারপর বাড়ির বাকি সদস্যরাও যখন হাজির হয়েছিল তখন দেখলাম আমার ভাইজির মুখটা চেপে ধরে আছে ওই চোর। তখন আমি না পেরে ওই চোরের চুলের মুঠি ধরে বললাম, আমার ভাইজিকে ছেড়ে দে। তারপর বাড়ির বাকি সদস্যদের দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমার ভাইজিকে ওই চোরটা অনেক জোরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা ওই চোরকে অনেক ধরার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এবং তার মুখটাও দেখতে পারিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই চোরটা কিন্তু আমাদের বাড়িতে কোনো কিছু চুরি করেনি। সে তো আমার একটা পোশাক নিয়ে পালিয়েছিল। এদিকে আমার ভাইপো তো ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। যখন ওই চোর তার মুখটা অনেক জোরে চেপে ধরেছিল, চোরের পালিয়ে যাওয়ার পরে আমার ভাইঝির চোখে মুখে জলের ছিটে দিয়েছিলাম। তারপরে তার জ্ঞান ফিরে এসেছিল। ওদিকে আমার বৌদি ও আমার ভাইপোর অবস্থা দেখে কেঁদে কেটে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার দাদা যেহেতু বিদেশে থাকত, সেদিন রাত্রে বেলা দাদা বাড়িতে থাকলে আমাদের হয়তো এতটা ভয় লাগত না। সেদিন আমরা সবাই খুবই ভয় পেয়েছিলাম। এদিকে আমার ভাইপোর সঙ্গে তার বন্ধু অন্ত যখনই আমাদের বাড়িতে আসত তখনই ওই ছেলেটা আমার সঙ্গে কিছু না কিছু কাণ্ড ঘটান। সেদিন যখন আমি নিজের ঘরে বসে লাগবে কিছু কাজ করেছিলাম, তখন সে আমার ঘরের ভিতরে এসে বলল, আপনি দেখতে ভীষণ সুন্দর। আমি তো আশ্চর্য হয়ে তার দিকেই তাকিয়েছিলাম। তারপর সে হঠাৎ করে অদ্ভুত আচরণ করার চেষ্টা করছিল। তখন না পেরে তাকে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তুমি এটা কি করছো, বেরিয়ে যাও এখান থেকে। সে দিনের পর থেকে আমার ভাইপোর বন্ধু অন্ত বেশ কিছুদিন পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি। বেশ কিছুদিন পরে সে একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে এসে সুযোগ পেয়ে আমাকে বলল, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই এবং সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন এবং আমার সঙ্গে বন্ধুত্ব করুন। আমি তখন ওকে বলেছিলাম, তুমি এখন ছোট, আমার বয়সটা দেখেছ, আমি তোমার থেকে অনেক বড়, তোমাকে আমি নিজের বন্ধু করতে পারবো না। উনি তখন বলছি, আমি বড় হয়ে গেছি, আমি আর ছোট নেই। আমি তখন তাকে বুঝিয়ে বললাম, তুমি আরও একটু বড় হও, তারপরে আমি তোমাকে বন্ধু বানাব। ছেলেটি মাঝে মধ্যে এমন ব্যবহার করত যে তাকে দেখে ভীষণ বিরক্ত লাগত। একদিন বৌদি আমার ভাইপোকে বলল, তুই অন্তর সঙ্গে একদম চলাফেরা করবি না, ওই ছেলেটাকে আমার মোটেই ভাল লাগে না, সঙ্গ দোষে তুইও খারাপ হয়ে যাবে, তাই ওই ছেলেটাকে আর আমাদের বাড়িতে নিয়ে আসবি না। আমার ভাইপো কিন্তু খুব ভদ্র এবং সহজ সরল ছিল, কিন্তু তার বন্ধু মোটেই সহজ সরল ছিল না। সে যেহেতু বাইরে থেকে এসেছিল এই শহরে পড়াশোনা করার জন্য, তাই সে পেইং গেস্ট থাকত এবং মাঝে মধ্যে কোনো না কোনো বাহানা আমাদের বাড়িতে এসে হাজির হতো। আমার ভাইপো বুঝতে পেরেছিল যে ওই ছেলেটিকে সে নিজের বাড়িতে নিয়ে এসে অনেক বড় ভুল করেছে, কারণ সে তো প্রায় দিনই আমাদের বাড়িতে এসে হাজির হয়ে যেত। আমার খুব আশ্চর্য লাগে যে 12 বছরের ছেলে কিভাবে আমাদের মতো বয়স মেয়েদের উপরে নজর দিতে পারে। এদিকে আমার বৌদি উঠতে বসতে সব সময় কিছু না কিছু কথা নিয়ে আমাকে কথা শোনান। এমনকি আমি অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকতাম যে সব সময় বৌদির কাজে সাহায্য করতে পারতাম না। তাই বৌদি সেটা নিয়েও আমাকে কথা শোনাতো আর বলতো, আমি তো বাড়ির কাজের মাসি আর তুমি বাড়ির মহারানী, তুমি শুধু বসে বসে খাবে আর আমাকে সমস্ত কাজ করে নিজের শরীরটাকে ক্ষয় করতে হবে। তুমি তো একটু আমার কাজে সাহায্য করে দিতে পারো, অফিস থেকে এসে বাসনগুলো একটু মেজে ঘষে দিতে পারো। আমি যথেষ্ট সাহায্য করতাম আমার বৌদির কাজকর্মে, কিন্তু বৌদি চাইতো আমি যাতে সংসারের সব কাজ নিজের ঘাড়ে নিয়ে, সেটাও করতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু অফিসের কাজের জন্য সংসারের কাজকর্মের সময় দিতে পারতাম না। অথচ আমি যা টাকা পেতাম আমার ভাইঝি ভাইপোর উপরে খরচ করে দিতাম, তাদের পকেট মানে আমি দিতাম, বাইরে ঘুরতে যাওয়া, জামাকাপড় কেনাকাটা, এসব কিছু টাকা আমি দিতাম। একদিন অন্তত আমাদের বাড়িতে যখন এসেছিল তখন আমরা সবাই তাকে দেখে অনেক এসেছিলাম, কারণ সে এমনভাবে সেজেগুজে এসেছিল তাকে জোকারের মতো দেখাচ্ছিল। আসলে আমার সামনে নিজেকে বড় দেখানোর জন্য বর্ণের জামাকাপড় পরে এসেছিল। আমি যেদিন তাকে বলেছিলাম যে তুমি এখন ছোট, তুমি বড় হও, তারপরে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব, সেদিনের পর থেকে ওই ছেলেটি আমার সামনে নিজেকে বড় প্রমাণিত করার জন্য উদ্ভুত কাণ্ড করত। সেদিন তার সাজ পোশাক দেখে আমরা খুব হেসেছিলাম। সেদিন অন্তত লজ্জা পেয়ে আমাদের বাড়িতে চুপচাপ চলে গিয়েছিল। এমনকি সে নিজের পার্সোনাল ডায়েরি এটাও ভুলে আমাদের বাড়িতে রেখে দিয়ে চলে গেছিল। তার চলে যাওয়ার পরে আমি তার ডায়েরিটাকে উঠে দেখেছিলাম, ভেবেছিলাম অফিস যাওয়ার পথে তাকে দিয়ে দেব,
আমি যখন বুঝতে পেরেছিলাম ওই ছেলেটি আমার সামনে নিজেকে বড় প্রমাণিত করার চেষ্টা করছে, তাই সেদিন তাকে ডাইনি দেওয়ার নাম করে তার ঘরে গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম তাকে আমার সামনে বড় দেখানোর কোনো প্রয়োজন নেই। তার যদি কখনো আমার সঙ্গে মন খুলে কথা বলার ইচ্ছে করে তাহলে সে আমাকে নিজের মনের কথা বলতে পারবে। আমি তার পিসি হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো বন্ধু হব। ওই কথা শুনে উনি খুব খুশি হয়েছিল এবং সে বলেছিল, পিসি তুমি খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বললে, তোমার কথা শুনে আমার মনটা খুব হালকা হয়েছে পিসি। তুমি যদি আমার কথায় কিছু খারাপ মনে না কর তাহলে আমি কি তোমার সঙ্গে একটা ছবি নিতে পারি? ভেবেছিলাম একটা সেলফি নিয়ে ছেলেটা যদি খুশি থাকে তাহলে তাকে একটা ছবি তুলতে দিই। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ছেলেটির মনে আমার প্রতি এত নোংরা চিন্তাভাবনা ছিল এবং সে যখন আমাদের বাড়িতে আসতো তখন আমার দিকে ঘুরে ঘুরে তাকাত। এমনকি বাড়িতে তো আমার ভাইপো থাকত এবং সে ওজন হয়ে উঠেছিল, কিন্তু অন্তত আমার ভাইজির দিকে তাকাত না, ওর নজর তো আমার দিকেই থাকত। ডায়েরিটা দিয়ে আমি যখন বাড়ি ফিরে এসেছিলাম তখন বৌদি আমাকে বলেছিল, তোমার তো আজকে অফিস ছুটি আছে, তাহলে তুমি বাইরে কোথায় গিয়েছিলে? বাড়িতে থেকে তো আমার কাজ একটু সাহায্য করে দিতে পারো। আমি তখন মাথা নিচু করে চুপচাপ নিজের ঘরে চলে এসেছিলাম। আমি আর বৌদিকে